স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদের সাথে আছে আমি শামীম জাহিদ। গত কয়েকদিনের ভারী বৃষ্টির ফলে এবং জলাবদ্ধতা ৩,০০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশের প্রধান পাইকারি ব্যবসায়ী বাজারে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ঈদের এক সপ্তাহ বন্ধের পর টানা বৃষ্টিতে বন্দরনগরীর সাথে অন্যান্য জেলার যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং আজ এই যে ব্যবসার ক্ষয়ক্ষতি সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব বৃষ্টিতে খাতুনগঞ্জের ব্যবসা। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য মতে স্বাভাবিক অবস্থায় খাতুনগঞ্জে প্রতিদিন লেনদেন হয় ১৮০০ থেকে ২,০০০ কোটি টাকা। গত সপ্তাহ জুড়ে টানা ভারী বৃষ্টিতে এই লেনদেন নেমে এসেছে ৫ থেকে ৭০০ কোটি টাকায়। বৃষ্টিতে বন্ধ ছিল দেশের বিভিন্ন মোকামে পণ্য পরিবহন। গুদামজাত করার সময় ভিজে যাওয়ার শঙ্কায় ৩ দিন ধরেই কয়েকশো ট্রাকে পড়েছিল বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি করা ভোগ্যপণ্য। প্রতিদিন আমরা ৩-৪০০ বস্তা পেঁয়াজ বেশি, আর গতকালকে আমি ৩০ বস্তা পেঁয়াজ বেশি, কিন্তু আমার খরচটা তো সমানই আছে। আজকে সকালে আসলে বিকেলের ভিতরে আনলোড হয়ে যেত, আজকে 3 দিনের মধ্যে আনলোড করতে পারে না। একটা গাড়ি 3 দিন 4 দিন বৃষ্টির জন্য দাঁড়িয়ে রয়েছে। দুর্যোগের কারণে বন্ধ ছিল বহির্নোঙরে পণ্য খালাসও। এতে আমদানিকারকদের গুনতে হচ্ছে বাড়তি মাসুল, আর বাড়তি এই টাকার বোঝা খুচরা বাজারে প্রভাব ফেলবে বলেও মনে করছে ব্যবসায়ীরা। এটা বর্ষাকালে স্বাভাবিকভাবে একটু ব্যবসা বাণিজ্যের ব্যাঘাত সৃষ্টি হয়। যেমন বন্দরে মাল ওঠানামা বন্ধ ছিল, এখানে প্রতিদিন আমদানিকারকদের যে ড্যামারেজ এগুলা পণ্যের উপর বর্তায়। এদিকে দেশের প্রধান এই পাইকারি বাজার থেকে প্রতিদিন ভোগ্যপণ্যের অন্তত ৭০০ ট্রাক দেশের বিভিন্ন স্থানে গেলেও বৃষ্টির কারণে এই সংখ্যা ১০০-র বেশি ছিল না। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব সৈয়দ নুরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? ভালো। আমরা আজ আলোচনা করছি যে বাংলাদেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার এবং একটু প্রাচীন পাইকারি বাজার খাতুনগঞ্জের কথা বলছি, এবং বলছি যে এখানে বৃষ্টির কারণে বা জলাবদ্ধতা যখন হয় এরপর ব্যবসা বাণিজ্যের প্রচুর ক্ষতি হয়। আমরা জানি চট্টগ্রামের জলাবদ্ধতা একটা বড় সমস্যা এবং এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয় আরও যখন ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের ব্যবসার ক্ষতি হয়। এখান থেকে আসলে বের হয়ে আসলে উপায় কি? আমরা বহুদিন ধরে বলছি যে এই জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হোক। চট্টগ্রামের নতুন মেয়র আসছেন, আমরা হয়তো আশা করবো যে আসলে কী কী নেওয়া উচিত একজন ব্যবসায়ী হিসেবে, এবং যিনি চট্টগ্রামের একজন ব্যবসায়ী হিসেবে আপনার জন্য বলি, আপনার মতো কী নেওয়া উচিত অবস্থা? ধন্যবাদ হেদ ভাই। আসলে চট্টগ্রাম শুধু খাতুনগঞ্জের জন্য বিখ্যাত না, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির হার্ট বলি আমরা। কারণ ভৌগোলিক কারণে চট্টগ্রামের গুরুত্ব, চট্টগ্রাম বন্দর, পর্যটন আর খাতুনগঞ্জ সবকিছু মিলে আমি বলি দ্য চিটাগং ইজ এ হার্ট অফ বাংলাদেশ ইকোনমি। বাট আনফর্চুনেটলি সেই কথাটা জাতীয়ভাবে আমরা তুলে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। চট্টগ্রামের আজকে যে খাতুনগঞ্জের যে সমস্যার কথা বলছেন, এটা ইট ইস এ পার্ট অফ চিটাগং এর প্রবলেম, বা চিটাগং বৃহত্তর চট্টগ্রামের অনেক বড় সমস্যা। চট্টগ্রাম বাঁচলে খাতুনগঞ্জ বাঁচবে, চট্টগ্রাম বাঁচলে পোর্ট বাঁচবে। চট্টগ্রামকে মেরে ফেলে কেউ খাতুনগঞ্জকে বাঁচাতে পারবে না, চট্টগ্রামকে মেরে ফেলে কেউ পোর্টকে বাঁচাতে পারবে না। তাই আমি মনে করি এই ধরনের আলোচনায় সামগ্রিকভাবে চট্টগ্রামকে নিয়ে আলোচনা করতে হবে। আপনি দেখেন চট্টগ্রামের যে জলাবদ্ধতার সমস্যাটা কিন্তু আজকের না, এটা কিন্তু গত ২০ বছরের সৃষ্ট জলাবদ্ধতা, এবং এটা নিয়ে কিন্তু কোনো পরিকল্পিত কাজ করা হয়নি, এটা নিয়ে রাজনীতি করা হয়েছে। যখন জলাবদ্ধতা হয় আমরা দেখেছি রাজনৈতিক নেতৃবৃন্দ হাঁটু পানিতে বা কোমর পানিতে হেঁটে জনগণের দৃষ্টি আকর্ষণ করেছেন। আই ফিল ব্যাড যে মানুষ জলাবদ্ধতা, কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্য যেই রাজনৈতিক নেতৃত্বের যেই আপনার কমিটমেন্টের দরকার ছিল সেটা কিন্তু আমরা দেখিনি। এখন হয়তো আলোচনায় অনেকে বলবেন যে আমি রাজনীতিবিদদের সমালোচনা করি, আমি কিন্তু একজন রাজনৈতিক পরিবারের সন্তান, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি যে একটা শহর বা একটা দেশের উন্নয়নের জন্য ওই শহরের বা ওই দেশের রাজনীতিবিদদেরকে আসলে মূল দায়িত্বটা পালন করতে হয়, এবং সেই জায়গায় আমরা গত ২০ বছর ব্যর্থ হয়েছি। আচ্ছা, চট্টগ্রামের যে জলাবদ্ধতার সমস্যাটার কিন্তু এটা অনেকটা মানুষের সৃষ্টি, আবার কিছুটা প্রাকৃতিকগত কারণের সৃষ্টি। আপনি দেখেন চট্টগ্রাম শহরটা কিন্তু এরকম, এখানে শহর, এখানে খাল এবং কর্ণফুলী, এই জায়গাটাই আগে পানি হতো, এখন পানি এখানে আসছে। পানি যখন নিচের দিকে গিয়ে কোথায় যায়, হালদা এবং কর্ণফুলীতে যায়। আমার জন্ম কিন্তু হালদা এবং কর্ণফুলীর মোহনায়। আমি 10 বছর আগেও, বা আমার ছোটকালে যেমন 20 বছর আগে বা 25 বছর আগে, আমি হালদা নদীর পানি জোয়ারের সময় দেখেছি অনেক নিচে, ভাটার সময় ছিল তলানিতে। আজকে হালদা নদীর পানি বা কর্ণফুলীর পানি ভাটার সময় পার পেরিয়ে যাচ্ছে, আর বর্তমান মধ্যে বর্ষাকালে সে তো উপচে উঠবেই। মূল সমস্যাটা কিন্তু হচ্ছে আমাদের নদী শাসন করা হয়নি। আচ্ছা, নদী প্রায় 10 ফিট উপরে উঠে গেছে। এখন যখন বর্ষার পানি যখন শহর থেকে নদীতে যায়, যাবে কোথায়?
অনেকে বলে যে খাল ঠিক করলে চাকতাই খালের কথা অনেকে বলেন, চাকতাই এটা খালের কথা সমাধান না। এটা সমাধান করতে হলে আমাদেরকে আসলে দুইটা জায়গায় আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কর্ণফুলী এবং হালদাকে ড্রেজিং এ নিয়ে যেতে হবে, এটাকে 10 ফিট নিচে নামাতে হবে। আর চট্টগ্রামে কিন্তু একটা প্রতিষ্ঠান আছে যেটা নিয়ে কেউ আলোচনা করা হয়নি, যে কারণ না আলোচনা করার না মূল কারণ হচ্ছে ওখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হয় না, যেটা হচ্ছে ওয়াসা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়াসা? ওয়াসা মিনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ অথরিটি। চট্টগ্রাম ওয়াসা হয়তো ভালো মন্দ মিলে কিছু পানি সাপ্লাই দিচ্ছে চট্টগ্রামবাসীকে, খাওয়ার পানি, কিন্তু সুয়ারেজ সিস্টেম ইজ জিরো। আচ্ছা আচ্ছা। যদি আপনি, আমার কষ্ট হয়, গত 20 বছরে আমরা মেয়র সাহেবদের দেখেছি জলের পানি, বৃষ্টির পানি হলেই ওনারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করেছেন, কিন্তু কাউকে বলতে শুনি নাই চট্টগ্রাম জলবদ্ধ কেন, চট্টগ্রামের পানির সমস্যার জন্য ওয়াসা দায়ী, ওয়াসা তোমার জবাব চাই, এই কথাকে উচ্চারণ করা নেই। প্রত্যেকটা শহরে কিন্তু সুয়ারেজ সিস্টেম ইজ দ্য কি ফর দ্য Absolutely. ওয়াটার ওখানে, ডিসচার্জের হ্যাঁ, জন্য। আমরা প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে যে এই যখন টানা 3 দিনে, গত সাম্প্রতিক সময় যে টানা 3 দিনে বৃষ্টি হচ্ছিল, সেই সময় কোনো পণ্য পরিবহন করা যায়নি, অর্থাৎ খাতুনগঞ্জের যে মোকামগুলো সেখানে কোনো ট্রাকে করে পণ্য নিয়ে আসা করেনি। তার মানে কি এখানে কোনো পর্যাপ্ত শেড নাই বা আর কোনো আধুনিক ব্যবস্থা গড়ে ওঠেনি? আসলে সমস্ত ব্যবস্থায় ধ্বংস হয়ে যাবে যদি আপনি জলবদ্ধতা মুক্ত করতে না পারেন। আচ্ছা। চট্টগ্রাম থেকে ট্রাক যেতে পারে নাই, সেটা নিয়ে আপনি ভাবছেন যদি আপনি বিজনেস প্রোগ্রাম করেন। চট্টগ্রামে প্রসব বেদনায় কাতর একজন মা বা বোন হসপিটালে যেতে পারে নাই, Absolutely. আমার সেটা- অসুস্থ রোগী হসপিটালে যেতে পারে নাই, আমরা ঘর থেকে বের হতে পারে নাই। আমার 90% শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রামে, গত 4 দিন ধরে আমার সমস্ত শিল্প প্রতিষ্ঠান পানির নিচে ডুবে আছে। এটার মূল কারণ হচ্ছে গত 20 বছর চট্টগ্রামকে নিয়ে কেউ ভাবেনি। অনেকে বলতে শুনে করি যে চট্টগ্রামকে সরকার বিমুখ করেছে। আমি দায়িত্ব নিয়েই বলছি, সরকার চট্টগ্রামকে বিমুখ করেনি। চট্টগ্রামকে বিমুখ করেছে চট্টগ্রামের রাজনৈতিক নেতৃত্ব। চট্টগ্রামকে আমি গত বেশ কিছু দিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্মকাণ্ডের পেছনে আমি দেখছি, কারণ আপনারা জানেন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সালাম সাহেব আমার বড় ভাই, গত 6 বছরে সরকার 6,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে উন্নয়ন কর্তৃপক্ষকে, এমনি দেয় নাই। অর্থাৎ এটাকে উদ্যোগ নিতে হবে। Absolutely. আমরা প্রতিবেদন দেখানো হয় যেখানে বলা হচ্ছে এই গত 3 দিনের বৃষ্টিতে প্রায় 3,000 কোটি টাকার ক্ষতি হয়েছে, ব্যবসায়িক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। এই যে ক্ষতিগুলো যখন হয় ব্যবসায়ীদের, এই ক্ষতিগুলো কি আসলে কোনোভাবে তা পুষিয়ে নেওয়া সম্ভব হয়? না, এটা কিভাবে ক্ষতি ইজ ক্ষতি, তাহলে ক্ষতি পোষালে কিভাবে? এটার ইম্প্যাক্ট আসলে কি হয়? অর্থনীতি, পরিবহনে এরপরে কি মালা দাম বেশিতে পড়ে যায়? দেখেন দাম তো আসলে ডিপেন্ড করে সাপ্লাই লাইনের উপর। Exactly. দাম বেশি হবে কি কম হবে সেটা নিয়ে আমি আলোচনাই করতে চাচ্ছি না, কারণ যে গ্রস লসটা হচ্ছে, আপনি সামাজিকভাবে লস হচ্ছে, ট্যুরিজমের লস হচ্ছে, ব্যবসায়িক খাতুনগঞ্জে লস হচ্ছে, শিল্প প্রতিষ্ঠানগুলো লস হচ্ছে, জীবনযাত্রা অচল হয়ে গেছে। আমি কিন্তু সামগ্রিকভাবে, আপনি হয়তো আলোচনায় নিয়ে আসছেন খাতুনগঞ্জকে, আমি কিন্তু সামগ্রিকভাবে আলোচনাটা আমি চট্টগ্রামে রাখতে চাই, কারণ চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধান করার জন্য ওয়াসাকে অ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ সুয়ারেজ সিস্টেমকে ডেভেলপ করতে হবে। কর্ণফুলী এবং হালদাকে ড্রেজিং করে তার নিচে নামাতে হবে, না হয় এই পানি আপনি নিয়ে যাবেন কোথায়? আপনাকে তো ডিসচার্জ করতে হবে নদী, এবং এটা কিন্তু ভৌগোলিকভাবে এর বিকল্প আপনার কাছে নেই। এদিকে পাহাড়, এদিকে নদী, চট্টগ্রাম শহরটা হচ্ছে এখানে। আপনি যদি হালদা এবং কর্ণফুলীকে নিচে নামাতে না পারেন, তাহলে চট্টগ্রামের পানি নিষ্কাশন হবে না, ইভেন ওয়াসাকে অ্যাক্টিভেট করলে হবে না। সো উই হ্যাভ টু হ্যাভ এ সমন্বিত প্ল্যান। আমাদেরকে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ সুয়ারেজ সিস্টেমকে ডেভেলপ করতে হবে। সুয়ারেজ সিস্টেম ডেভেলপ করার কাজ কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের না, চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশন না। আমি গত 2 দিন আগে চট্টগ্রাম মেয়র সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, ওনাকে আমি বলেছি যে আপনারা পানির পেছনে ছুটেন না, আপনারা ওয়াসার পেছনে ছুটেন, জনগণকে ওয়াসামুখী করেন। এখন হয়তো অনেকে বলবেন আমি দায়িত্ব অবহেলা কথা, আমি বলতে আমি দায়িত্ব নিয়েই বলছি, যেই শহরে সুয়ারেজ সিস্টেম নেই সেখানে আসলে সেই শহরে পানি নিষ্কাশন হবে না, এবং পানি নিষ্কাশন না হলে এই ধরনের বৃষ্টিতে জলাবদ্ধতা হবে। তার উপর শুধু সুয়ারেজ সিস্টেম করলে হবে না, ওয়াসা অনেক বড় বড় পাইপলাইন নিয়ে পানিকে ডিসচার্জ করবে কোথায়? সেটাই। ধন্যবাদ জনাব সৈয়দ নুরুল ইসলাম। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনার সাথে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাওয়ার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি ব্যবসা বাণিজ্যের অবস্থা, খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্য নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ওয়েল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। জনাব ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা কথা বলছিলাম খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্য নিয়ে কথা, যে খাতুনগঞ্জের ব্যবসা আমরা কিভাবে আসলে স্মুথলি চালু রাখতে পারি। পাশাপাশি একই সাথে আসছে পুরো চট্টগ্রামের কথা আসছে, চট্টগ্রাম উন্নয়নের কথা আসছে। চট্টগ্রাম উন্নয়নে না হলে আসলে শুধু খাতুনগঞ্জের উন্নতি সম্ভব নয়।
আপনি বলছিলেন যে জলাবদ্ধতা দূর করানোর জন্য সমন্বিত কাজ করতে হবে, তবে শুধু ব্যবসা বাণিজ্য না, সকল নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলেও আসলে সমন্বিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা আসলে কেন নিচ্ছে না? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ আছে, চট্টগ্রাম একটা সিটি কর্পোরেশন, একটা ওয়াসা আছে, সমস্যা আসলে কোথায়? হ্যাঁ, যে কথায় আমি কিন্তু প্রথমে একটা কথা বলছি, বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চট্টগ্রামকে বাঁচাতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে চট্টগ্রামকে বাঁচাতে হবে। চট্টগ্রামের উন্নয়নকে বাদ দিয়ে কেউ যদি বাংলাদেশের উন্নয়নের স্বপ্ন দেখে, তাদের সব স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। কারণ ভৌগোলিক কারণে, ন্যাচারালি চট্টগ্রাম হচ্ছে ইম্পর্টেন্ট সিটি ফর এ কান্ট্রি, নট ফর এ কান্ট্রি, ফর দ্য রিজিয়ন। আপনি দেখেন চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠা কিন্তু শুধু বাংলাদেশকে সার্ভ করার জন্য নয়, চট্টগ্রাম বন্দরের প্রতিষ্ঠা কিন্তু সেভেন সিস্টারকে নিয়ে পুরো রিজিয়ন, অর্থাৎ এখানে 16 কোটি, ওখানে 9 কোটি, অর্থাৎ 22 কোটি মানুষকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর। সেই চট্টগ্রাম বন্দরকে আপনি বাঁচাতে হলে চট্টগ্রাম শহরকে বাঁচাতে হবে। চট্টগ্রাম শহরকে বাঁচাতে হলে সমন্বিত কর্ম পরিকল্পনা করতে হবে। চট্টগ্রাম শহরে অনেক সমস্যার মধ্যে আজকের মূল সমস্যাটা কিন্তু জলাবদ্ধতা, এবং এই জলাবদ্ধতার সমস্যার সমাধান করতে হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়াসাকে একসাথে কাজ করতে হবে। এখন করতে হবে প্রায়োরিটি কার। সিটি কর্পোরেশন যদি মনে করে দেয়ার ডিউটি, আমি বলি নো, দে আর নট, তাদের প্রায়োরিটি না। সিডিএ যদি মনে করে তাদের নো। মূল কাজটা হচ্ছে জলাবদ্ধতার জন্য ওয়াসাকে অ্যাক্টিভেট করতে হবে। আবার তার অর্থ এই নয় যে সিডিএ এবং সিটি কর্পোরেশন ঘুমাবে, ওয়াসাকে অ্যাক্টিভেট করতে হবে। ওয়াসাকে অ্যাক্টিভেট করে সমন্বিত একটা পরিকল্পনা নিয়ে আপনি প্রজেক্ট পাঠান। আপনি দেখেন, আমার অভিজ্ঞতা থেকে অনেকে জানে না, পরিকল্পনার সাথে সাথে কিন্তু আসলে অর্থের একটা প্রয়োজন, যেটা হয় যে সরকারের অর্থের প্রতুলতা নেই, তো সরকারকেও চিন্তা করতে হয় কোন প্রজেক্টে কাজ করতে হবে। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। 97,000 কোটি টাকার আইডিপি বাংলাদেশে। আচ্ছা, সেখানে 8-10 হাজার কোটি টাকা দিয়ে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধান করার জন্য সরকারের টাকার অভাবে আই ডোন্ট বিলিভ। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ গত 6 বছরে 6,000 কোটি টাকার প্রজেক্ট পাঠিয়ে, পাশ করিয়ে, টাকা নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড অলমোস্ট শেষ করেছে। অর্থাৎ সরকার চট্টগ্রামের উন্নয়নের বাধা নয়, চট্টগ্রামের উন্নয়নের বাধা হচ্ছে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা। আমি যে কথা বলেছিলাম, এখানে সিডিএকে অ্যাক্টিভ করতে হবে, এখানে কর্পোরেশনকে অ্যাক্টিভ করতে হবে, জলবদ্ধতার জন্য ওয়াসাকে অ্যাক্টিভ করতে হবে। আপনি দেখেন সরকার কিন্তু আপনাকে টাকা পাঠাবে না, টাকা পাঠাতে হলে ইউ নিড এ প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্ট, ইউ হ্যাভ টু কনসিভ দ্য প্রজেক্ট। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের কিন্তু স্তর আছে, অর্থাৎ প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অথরিটি, অর্থাৎ সিডিএ বলেন, ওয়াসা বলেন, কর্পোরেশন বলেন, তাদের হেডকে, অর্থাৎ সিডিএর এমডি বা চেয়ারম্যানকে, অর্থাৎ কর্পোরেশনের মেয়রকে অথবা সিডিএর চেয়ারম্যানকে, দে হ্যাভ টু কনসিভ দ্য প্রজেক্ট, they have to study the project, feasibility study, and they have to place the project to their respective board. সেই বোর্ড অ্যাপ্রুভ হওয়ার পর they have to send the project to the ministry. মিনিস্ট্রি থেকে এটাকে একেবারে সেকশন অফিসার থেকে শুরু করে মিনিস্টার পর্যন্ত ফলো আপ করে এটাকে প্ল্যানিং কমিশনে নিয়ে যেতে হবে। এগেন প্ল্যানিং মিনিস্টার মার্ক করে দেবে, সেকশন অফিসার যাবে, সেখান থেকে ফলো আপ করে প্ল্যানিং মিনিস্টারের কাছে যাওয়ার পরে এটাকে অ্যাপ্রুভ করার পর একনেকে যাবে, দেন সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে। আমি গত 6 বছরের অভিজ্ঞতার কথা বলি, 22টা প্রজেক্ট সিডিএ পাঠিয়েছে, একটা প্রজেক্ট উনি রিফিউজ করেন নাই চট্টগ্রামের উন্নয়নের জন্য। উনি চট্টগ্রামের উন্নয়নের স্বপ্ন দেখেন। কিন্তু এক্স্যাক্টলি আমরা যে বলতে আমরা আসলে আলোচনা করছি খাতুনগঞ্জের উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের যে মূল হাব বাংলাদেশ, তার উন্নয়ন। খাতুনগঞ্জের ব্যবসার কথা যখন বলতে চাই, নিশ্চয়ই আমরা চট্টগ্রামের উন্নয়নের কথা বলবো, আর চট্টগ্রাম উন্নয়নের কথা বলবো, আসলে বাংলাদেশের অর্থনীতির কথা আমরা বলবো। সেইখানে একটা বড় ভূমিকা রাখে পোর্টের কথা আমরা বলছি। পোর্ট ক্যাপাসিটি কিন্তু নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি। তো একজন ব্যবসায়ী হিসেবে আপনার কি মনে হয় যে আমরা বলছি যে আজ থেকে 2021 সালের মধ্যে আমাদের রপ্তানিকে আমরা ডাবল করবো, প্রায় $50 বিলিয়ন কথা চিন্তা করছি আমরা, তখন এই বর্তমানে যে পোর্ট আছে সেই হিউজ পরিমাণ পণ্য সার্ভ করবার মতো পোর্টের অবস্থা আছে কিনা, আসলে পরিকল্পনা ছিল। পোর্ট তো চট্টগ্রামের বাইরে না। আপনি দেখেন, আমার কাছে যে তথ্য আছে, বাংলাদেশের এক্সপোর্ট ইজ $30 বিলিয়ন, বাংলাদেশের ইম্পোর্ট ইজ $40 বিলিয়ন। আমরা এখন $70 বিলিয়ন হ্যান্ডেল করি, তার 90% হ্যান্ডেল করে চিটাগং, অর্থাৎ চিটাগং পোর্ট এন্ড চিটাগং শহর। আর আমি স্বপ্ন দেখছি মধ্য দেশে যাওয়ার জন্য, তখন আমার এক্সপোর্ট হবে $50 বিলিয়ন, $60 বিলিয়ন, আমার প্রায় $60 থেকে $70 বিলিয়ন ইম্পোর্ট হবে। দ্যাট মিনস ওভার 100+ বা $150 বিলিয়ন এর এক্সটার্নাল ট্রেড হবে। এই এক্সটার্নাল ট্রেডের 90% হ্যান্ডেল করবে চট্টগ্রাম বন্দর তথা চট্টগ্রাম শহর। চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম বন্দরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস, সেটা $50 বিলিয়ন হ্যান্ডেল করার জন্য আমার শহর অবরুদ্ধ। আপনি জানেন, শুধু পোর্টের কারণে আমি চট্টগ্রাম এয়ারপোর্টে নেমে আমার বাড়ি যেতে লাগে 3 ঘন্টা। অর্থাৎ আমাকে অবরুদ্ধ রেখে আপনি বাংলাদেশের উন্নয়ন করবেন, সেটা হতে পারে না। তাই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হলে চট্টগ্রামকে নিয়ে কেন্দ্র করে কাজ করতে হবে। শুধু চট্টগ্রাম বন্দরের যদি আপনি ক্যাপাসিটি বিল্ড আপ করেন, তাতে হবে কি, রাস্তাঘাটগুলো আরো বন্ধ যাবে। আপনি দেখেন, $50 বিলিয়ন এক্সপোর্ট হ্যান্ডেল করার জন্য কয় লক্ষ ট্রাক লাগে, আর $150 বিলিয়ন এক্সপোর্ট হ্যান্ডেল করার জন্য কয় লক্ষ ট্রাক লাগবে। সেই ট্রাকগুলো কোথায় থাকবে?
আপনি পোর্ট সিটিতে কিন্তু ট্রান্সপোর্ট অ্যাকোমোডেশন ইজ এন ইস্যু, এটা নিয়ে কিন্তু কেউ ভাবছে না। আপনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতার কথা বাড়ালেন, $150 বিলিয়ন $200 বিলিয়ন হ্যান্ডলিং ক্যাপাসিটি করলেন, কোথায়? সেটাই। আর আমার এই হ্যান্ডেল করার জন্য যে কার্গোগুলো, সেই কার্গোগুলো আপনি কোথায় রাখবেন, কন্টেইনার কোথায় রাখবেন, আপনি ট্রাকগুলো কোথায় রাখবেন, সবগুলো আমার শহর এবং আমার শহরের আশেপাশে রাখতে হবে। আমার শহরকে আপনি অবহেলা করে চট্টগ্রাম বন্দরকে আপনি উন্নত করে বাংলাদেশকে আপনি উন্নত জাতি নিয়ে যাবেন, সেটা হবে না। আমি কিন্তু বারবার একটা কথা বলি, চট্টগ্রামকে বাঁচাতে পারলে বন্দর বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, অর্থাৎ সমন্বিতভাবে চট্টগ্রাম উন্নয়ন। আমি আবার কথা বলি, কিছুক্ষণ আগে বললেন চট্টগ্রাম উন্নয়নের জন্য অর্থের কি হবে। যেই জাতি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ফেরত দিয়ে $4 বিলিয়ন দিয়ে, অর্থাৎ 30,000 কোটি টাকা দিয়ে পদ্মা ব্রিজ করতে পারে নিজের টাকায়, সেই জাতি বাংলাদেশের অর্থনীতির হার্ট চট্টগ্রামকে বাঁচানোর জন্য 10,000 কোটি টাকা দিতে পারবে না। আই ডোন্ট বিলিভ ইট। এটার জন্য দরকার প্ল্যান। ইউ হ্যাভ টু কনসিভ দ্য প্রজেক্ট অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি দ্য প্রজেক্ট, ইউ হ্যাভ টু প্লেস দ্য প্রজেক্ট টু দ্য গভর্নমেন্ট, অ্যান্ড গভর্নমেন্টের কাছে যদি আপনি প্রজেক্ট দেন, আমি দায়িত্ব নিয়েই বলছি কোনো প্রজেক্ট ফেরত যাবে না। এখন প্রশ্ন হচ্ছে কে করবে কাজটা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ কিন্তু সুয়ারেজ সিস্টেম না, কর্পোরেশনের কাজ কিন্তু সুয়ারেজ সিস্টেম না। জলবদ্ধতা নিয়ে আজকে খাতুনগঞ্জের সবচেয়ে বড় থ্রেট কি, খাতুনগঞ্জের অবস্থানটা আপনার জানতে হবে। খাতুনগঞ্জ কিন্তু কর্ণফুলীর সাথে লাগানো একটা জায়গা, শহর কিন্তু এখানে, খাতুনগঞ্জ এখানে। আপনি কর্ণফুলী পানি উপচে উঠছে এখানে, তো খাতুনগঞ্জে ওভারফ্লো হবেই, তার শহরের পানি খাতুনগঞ্জে আসছে। খাতুনগঞ্জ তো মরে গেছে, খাতুনগঞ্জ কিন্তু মরে গেছে, খাতুনগঞ্জ কিন্তু বেঁচে নাই। চট্টগ্রাম শহর মরে গেছে, চট্টগ্রাম শহরের লাইফ লাইন খাতুনগঞ্জ মরে গেছে অনেক আগে। বলা হয় যে খাতুনগঞ্জের যে এটা প্রায় 200 বছর পুরাতন একটি বাজার, ব্যবসায়ী হাব, সেখান থেকে এখন অনেক ব্যবসায়ীরাই আসলে গুটিয়ে নিতে চাচ্ছেন বা এখন ছড়িয়ে নিচ্ছেন। কি সমস্যা? ওখানকার কি ইনফ্রাস্ট্রাকচার এত খারাপ অবস্থা? ইনফ্রাস্ট্রাকচার নাই তো, আসলে খারাপ বলবেন কি, ইনফ্রাস্ট্রাকচার জিরো। আমি খাতুনগঞ্জে প্রথম আমার অফিস ছিল খাতুনগঞ্জে 86/7-এ, তখন খাতুনগঞ্জ ছিল দ্যাট মিনস খাতুনগঞ্জে গাড়ি নিয়ে যাওয়া যেত না। বর্ষার সময় আমরা সাতরাইয়া অফিসে যেতাম, সেই খাতুনগঞ্জ আরো খারাপ অবস্থা হয়েছে। সেখানে এখন আমরা মায়ার টানে খাতুনগঞ্জ আমার ব্যবসায়িক জীবন বলে আমরা এখন খাতুনগঞ্জে যাওয়ার চেষ্টা করি। খাতুনগঞ্জ মরে গেছে বহুত আগে, চট্টগ্রাম শহর মরে গেছে। চট্টগ্রাম শহরকে বাঁচাতে হলে আমি আপনাদের ধন্যবাদ জানাই, আজকে আপনাদের মতো জাতীয় মিডিয়া চট্টগ্রামের সমস্যা নিয়ে আলোচনা করছেন, আমাকে সুযোগ দিয়েছেন। আমার জন্ম চট্টগ্রাম, বেড়ে ওঠা চট্টগ্রাম, আমার ইনভেস্টমেন্টের 90% চট্টগ্রাম। আমি আসলে মরে গেছি। এই মৃত চট্টগ্রামকে বাঁচানোর জন্য এখনো সময় আছে। চট্টগ্রামকে বাঁচাতে হলে জাতীয় নেতৃবৃন্দকে চট্টগ্রাম ভাবতে হবে, তার থেকে বেশি ভাবতে হবে চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দকে। বর্তমান মেয়র সাহেবের ব্যাপারে আমি ভেরি মাচ অপটিমিস্টিক। আমি একটা বিষয় যাচ্ছিলাম যে গুদামজাতের একটা বিষয় থাকে, যেখানে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে চট্টগ্রামে খাতুনগঞ্জের মতো বাজার, যেখানে পণ্য, খাদ্য পণ্য এবং অন্যান্য পণ্য মজুত রাখা হয়, সেই গুদামজাতের আসলে অবস্থা কি, এবং সেটার কি আলাদা ওয়্যার হাউস বা আধুনিক ওয়্যার হাউস গুলো? আসলে আমাদের খাতুনগঞ্জের ইনফ্রাস্ট্রাকচার, আমি গুদামজাতটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের পার্ট বলবো, অবশ্যই পার্ট, এটা মধ্যযুগীয়, এটা আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। খাতুনগঞ্জ বাংলাদেশের কিন্তু ওয়্যার হাউস কিন্তু মাঝিরঘাট, সদরঘাট এলাকায়, খাতুনগঞ্জ কোনো বড় না, কিন্তু ট্রাকিং করে ওখানে যাই, পুরো জায়গাটাই কিন্তু মরে গেছে। এটা কিন্তু এখনো কিন্তু মধ্যযুগীয়। এখানে কাজ করতে হলে একটা শহরকে আগে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট চিটাগং ইজ এ হার্ট অফ দ্য ইকোনমি, ইউ হ্যাভ টু অ্যাডমিট অবশ্যই। এবং যদি হার্ট অফ এটা যদি কিন্তু অ্যাডমিট করলে হবে না, আপনাকে দৃশ্যমান কাজ করতে হবে। চট্টগ্রামের অর্থনীতিকে বাঁচাতে হলে খাতুনগঞ্জকে বাঁচাতে হবে, আর খাতুনগঞ্জকে এবং পোর্টকে বাঁচাতে হলে চট্টগ্রাম শহরকে বাঁচাতে হবে, এবং চট্টগ্রাম শহর বা চট্টগ্রাম বাঁচলে আসলে বাংলাদেশ, আমরা সেটা বিশ্বাস করি। বাংলাদেশের ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এটা নিয়ে আবার কথা বলবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।